কবে দাঁড়াচ্ছ, 26 না 29? ও মনে হচ্ছে না আমি অলরেডি দাঁড়িয়ে গেছি। 7 রাত কি বলছো এই প্রশ্নটা? 7 রাত ধরে এই প্রশ্নটা ভেবেছি। তোকে একটা কমপ্লিমেন্ট দিল, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। সৌরভ তুই বাড়ি চলো প্লিজ। ও আমার অন স্পট নিশা। এটা আমাদের বলা উচিত। ও আচ্ছা। আর ওই রোবটের থেকে আমাদের রোবট অনেক বেটার পারফর্ম করেছে, এটা রেখো। হ্যাঁ তো জিদ্দা, আমরা চেঙ্গিজের পর সেকেন্ড টাইম দেখা করছি এবং থ্যাংক ইউ ফার্স্ট অফ অল ফর অর্গানাইজিং দিস ইন্টারভিউ এগেন। এবং খুব ভালো লাগে যে একটা সিনেমা নিয়ে কথা হয় সেই স্টারের সাথে, পুরো কাস্ট অ্যান্ড ক্রুর সাথে। তো থ্যাংক ইউ ওয়ান্স এগেন। থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা সময় দিয়েছো আজকে আমাদের বিশেষ করে ফিল্মের জন্য যা কথা বলার তো বলা হয়ে গেছিলো। এখন যেহেতু ফিল্ম অলরেডি থিয়েটারে চলছে এবং দারুণ প্রতিক্রিয়া আসছে, তোমরা সবাই যত ইউটিউবার্স আছে, আমরা এখনও অবধি একটাও ইউটিউবার্সের রিভিউ পাইনি যেখানে কেউ ফিল্মকে নিয়ে নেগেটিভ কিছু বলেছে। এভরিবডি হ্যাজ বিন টকিং হাই গ্রেট অ্যাবাউট দ্য ফিল্ম। তো আমাদের মনে হয়েছিল যে এই আনন্দের সময় আমাদের সকলের এসে আরেকবার তোমাদের সকলের সঙ্গে আড্ডা দেওয়া এবং জানার চেষ্টা করা যে তোমাদের কোন কোন জায়গাগুলো কৌতূহল আছে, কি কি জানতে চাইছো, কি কি ফিল্ম তোমাদের ভালো লেগেছে। একদম। তো প্রথমে আমি সৌভিকদের কাছে যাবো, কারণ ডিরেক্টর। আমি প্রথম থেকে শুনেছিলাম এই সিনেবট ইউজ এটা বাংলায় প্রথমবার হচ্ছে, তো কেমন এক্সপিরিয়েন্স এটা? এবং আমরা বুঝতে পারছি যে সিনটা অ্যাকচুয়ালি ভালোভাবে সেইটা আসছে, তো এটা তুমি যদি একটু জানি বা প্রসেসটা। সিনেমাটা অ্যাকচুয়ালি কোনো ক্যামেরা নয়, এটা একটি রোবোটিক হ্যান্ড ক্যামেরাটাকে ইউজ করার জন্য, যেখানে প্রোগ্রামিং করে দেওয়া আছে। যে আমরা যদি একটা জিনিস দেখি, সেটা যেরকম একটা মানুষ কন্ট্রোল করে কোথা থেকে কোথায় যাবে না যাবে, ওটাকে মানুষ কন্ট্রোল করেই ওটা মেমোরিতে ওইটা প্রোগ্রামিংটা করে দেওয়া। এখান থেকে এখানে যাবে, এতটা পেছবে, তারপর এতটা উঠবে, তারপর এতটা যাবে, তারপর এতটা যাবে। ওই যে ওর মেমোরিতে ঢুকে গেল কম্পিউটারাইজ, পরের বার 10 বার যদি করি আমি ওই একই জিনিস করি। তো কিছু স্পেশালাইজড শর্টসের জন্য ওই ক্যামেরার কাজে লাগে, রাইট, যেটা ফিল্মে আমরা দেখেছো তোমরা ক্লাইম্যাক্সের দিকে আছে। ওটা ডবল রোল করার জন্য খুবই কাজের, কারণ একজন অ্যাক্টর একটা করলে আবার তাকে হয়তো 2 ঘন্টা মেকআপ চেঞ্জ করে, কস্টিউম চেঞ্জ করে আবার তিনি এসে ওইটা করছে, কিন্তু তুমি তো ওটা জিবি করতে পারবে না, ততক্ষণ তো সেই মানুষ ভুলে গেছে। এবং ওই প্রিসিশন একটা মানুষের পক্ষে সম্ভব। ওটা ম্যানুয়াল, এটা পুরো কম্পিউটারাইজড। এই জন্যই। তো এখান থেকে আমি রুক্মিণীদির কাছে আসবো যে প্রায় সবাই যেমন জিদ্দা বললো প্রশংসা করছে, সেখানে রোবোটিক অবতারে তোমাকে প্রায় প্রত্যেকে একসেপ্ট করে নিয়েছে। তো এই যে শুটিং প্রসিডিওরের মধ্যে আমি যদি যাই, এরকম কি কখনো এরকম মুহূর্ত ছিল যে তোমাকে একদিনে 2টো ক্যারেক্টার শুট করতে হয়েছে, কারণ সেটা আরো বেশি চ্যালেঞ্জিং? তো ওভারঅল তোমার এক্সপেরিয়েন্স। হ্যাঁ ডেফিনেটলি আমাদের যদিও আমরা প্রচুর দিন ধরে শ্যুট করেছি, বাট এরম আমাদের এখানে হয় না যে তুমি শুধু 10 দিন একটা চরিত্র করলে তারপর 10 দিন আর একটা মানে ডাবল রোলে করলে, বিকজ আমাদের সেট সেম থাকে, সেট আপ একটা থাকে, অ্যাক্টার্স অন শট যেরকম একবার ঈশা আসছে নিশা আসছে, পুরো বিষয়টা নিয়ে। তো আমার মনে আছে যে আমাকে একই দিনে মানে ঈশা নিশা ব্যাক টু ব্যাক করতে হতো। অ্যান্ড ওই ইউনো টু গেট ইন টু দ্য স্কিন অফ দ্য ক্যারেক্টার এক তো হতো যে ঈশার লুকটা করে তারপর নিশা করতে গেলে আমার 2 ঘন্টার একটা হেয়ার অ্যান্ড মেকআপের প্রসেস ছিল, ওই উইকটা লুকটা সব কিছু মিলিয়ে। এবং ওই 2 ঘন্টাটাই ওয়াজ মাই সুইচ ওভার টাইম, যে ক্যারেক্টার সুইচ ওভার টাইম, বিকজ এতক্ষণে যখন দর্শক দেখেই নিয়েছে ছবিটা যে মানে প্রচুর লম্বা লম্বা ডায়লগ, মানে যেগুলো দেখছো আমার লম্বা লম্বা মুখের ডায়লগ, ওগুলো কিন্তু কোনো কাট নেই, ওটা কন্টিনিউয়াস রিদমটা মেনটেন টাক 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 করে বলা। তো ওই ডায়লগগুলো মুখস্থ করা, ওইটার কি মেজারমেন্ট হবে, কতটা যাব, ওভার না মনে হয়ে যায়, যাতে একদম মানে সেটা মাপ হয় না, একদম স্বাদ অনুসার কথাটা হয় না, ওই পুরো জিনিসটা মেনটেন করে কতটা কি বডি ল্যাঙ্গুয়েজ। তো ওই যে 2 ঘন্টার মেকআপটা থাকতো, সেইটা ওয়াজ দ্য মানে আমার ট্রান্সফর্ম হওয়ার টাইমটা ছিল। মানে এমন হয়েছে দিনে মানে একবার ঈশা করেছি, নিশা করেছি, আবার ঈশা করেছি, আবার নিশা করেছি, এইটাও হয়েছে। সো ওইটা করতে হয়েছে। বাট আমার মনে হয় বেঙ্গল তোমাকে অ্যাজ অ্যান অ্যাক্টর না যেভাবে প্রিপেয়ার করে দেয়, তুমি পৃথিবীর যে কোনো কোনায় কাজ করতে পারবে, এইটা কিন্তু একটা ব্যাপার আছে। পৃথিবীর অন্য কেউ এখানে কতটা ভাববে পারবে কিনা জানি না, কিন্তু আমরা একবার এখানে যেইভাবে আমাদেরকে শিখিয়ে দেয় না, সেই স্কিলটা ইউ ক্যান টেক ইট এনিওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড। সো এখন যদি আমাকে 4টে চরিত্র একই দিনে করতে পারো, আমি সেটা হয়তো করে দিতে পারবো। সৌরভদার কমিক টাইমিং নিয়ে তো কথা হচ্ছে, আগেও একটা সিনেমা ছিল যেটাই সেকেন্ড হাফে তুমি যখন একটা চরিত্রের সাথে আসছো, আমি নাম করছি না, সিনেমাটা ভীষণ রকম পুল আপ নেয়, এবং এখানেও সেরকমই দেখছি তোমাদের কেমিস্ট্রি এবং কমিক টাইমিং। তো এটা কি কোরাস কমেডিতে তুমি কি স্পেশালিটি? কোরাস কমেডি, দ্যাটস আ নিউ টার্ম, কোরাস কমেডি। হ্যাঁ আমারও ভালো লেগেছে কোরাস কমেডি। কোরাস কমেডি এটা হচ্ছে যে কমেডি হ্যাজ অলওয়েজ বিন মাই স্ট্রং পয়েন্ট।
যদি ওরমভাবে বলতে হয় যে তোমার ফেভারিট জনার নাকি, আমার নয়, আমার ইন্টেন্স খুব ভালো লাগে আর কি, ডার্ক গ্রে ওই সবই আমার বেশি ভালো লাগে করতে। বাট কমেডি আমার প্রচণ্ড মানে এমনি পছন্দ, কারণ আমি লাইফে ওরমভাবেই থাকি, বাঁচতে ভালোবাসি। এবং আমার শুরুটা যখন সিরিয়াল থেকেও করেছিলাম তখন অ্যাকচুয়ালি খুব নাম হয়েছিল, তখন আমি বয়ে গেল বলে একটা সিরিয়াল করেছিলাম, যে কারণে এখনও মানুষজন লেখে আর কি ওই চরিত্রের নাম নিয়ে। তো সেইখান থেকে শুরু, এবং মানুষজন ওই আমার কমেডিটা বরাবরই পছন্দ করেছে। এবং যে যে ছবিতে করেছি, যেটা তুমি এখনই কথা বললে, তার আগেও একটা ছবি করেছিলাম, রাজদা ডিরেক্টর ছিলেন, সেখানেও ভালো বলেছিল মানুষজন। তো এইটাতেও মানুষজন ভালোই বলছে, তার মানে পারি আর কি। খুব ভালো পারে। কমেডি কথা হবে এবং জিদ্দার কথা হবে না, সেটা আমার মনে হয় একদম বলো বলো ঠিক বলো। নয়। তো জিদ্দা, তুমি তো সবাই এক্সপেক্ট করে যে তুমি কমেডি আর বেশি দরকার নেই, বলো। বেশি ভূমিকার দরকার নেই, পয়েন্ট দিয়েছো। তো জিদ্দা, এরকম কেন সিনেমা, মানে ফিউচারে প্ল্যান কি, বা যখন তুমি চেঞ্জেস করছো, তুমি কমার্শিয়াল সিনেমাটাকে এতদিন ধরে রেখেছো, তো কমেডি আরো কি প্ল্যান আছে ফিউচারে? গল্পের উপরেই সব কিছু নির্ভর করে, কমেডি হোক আর অ্যাকশন হোক আর ড্রামা হোক আর ফ্যামিলি এন্টারটেইনার হোক, হোয়াট এভার। গল্পটা যদি ঠিকঠাক থাকে, আমি যে কোনো ধারার নিয়ে কাজ করার জন্য ভীষণ ইচ্ছুক, আমার ভালো লাগে। অ্যান্ড এই নতুন গল্প মানুষের কাছে নিয়ে আসা, নতুন ক্যারেক্টার মানুষকে দেখানো, এটা তো আমার পার্ট অফ মাই প্রফেশন অনলি। এবং আর আরেকটা জিনিস জানতে চাই যে এই যে বুমেরাং ইন অ্যান্ড আউট ফ্যামিলি বলা হচ্ছে, ভার্ডিক্ট আমি দেখছিলাম যেটা সোশ্যাল হ্যান্ডেলে বলা হচ্ছে, মানে তুমি কি বুঝেছো? না অবশ্যই সেটাই, মানে ভার্ডিক্ট এসছে যেটা তোমাদের সোশ্যাল হ্যান্ডেলে পোস্টও করা হয়েছে। বাট আমরা যদি দেখতে চাই যে কিছু এমন এমন ডায়লগস আছে এর মধ্যে যেটা খুব স্ট্রং, খুব তার মধ্যে মানে অন্য ডবল মিনিং স্টেট কাট বলতে গেলে। তো এটা কি সেই রকম অর্থে সব ফ্যামিলির জন্য ভেবে করেছিলে, বা এটা কি ইন্টেনশনাল না? অবশ্যই ইন্টেনশনাল রাইটিংয়ের লেভেলে থাকবে, তোমাকে যখন স্ক্রিপ্ট আসে বা তুমি যখন ভাবো, তোমার মনে হয়নি যে না এগুলো এত স্টেট কাট বা পলিটিক্যাল যে পোকিংগুলো আছে এগুলো স্টেট কাট ঠিকঠাক যাচ্ছে না? বা হ্যাঁ, আমাদের মানে যখন স্ক্রিপ্ট লেখালেখি হচ্ছিল, অনেকগুলো স্ক্রিপ্ট লেখা হয়েছে, অনেক ড্রাফট লেখা হয়েছে। তো ফাইনালি এই জোকসগুলো আমাদের সকলের মনে হয়েছিল যে হ্যাঁ ঠিকঠাক ল্যান্ড করছে। একটু ডেফিনেটলি মনে হয় যে হ্যাঁ রিস্কও আছে, কার কি মনে হবে, খারাপ লাগবে, বাট এখনও অবধি কোনো সেরকম প্রতিক্রিয়া আসেনি থ্যাঙ্কফুলি। সকলেই খুব পছন্দ করছে, ভালোভাবে নিচ্ছে, গুড স্পিরিটে নিচ্ছে। কিছু পলিটিক্যাল জোকসও আছে, কিছু অ্যাডাল্ট জোকসও আছে, বাট এমন মাত্রাটাকে ধরে রাখা আছে যাতে যে কোনো এজ গ্রুপের মানুষ এসে দেখতে পারে। এইটা আমি একটু বলতে চাই যে পলিটিক্যাল যে জোকসগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা কাউকে আঘাত দেওয়ার জন্য বা সমালোচনা, তুমি যে টার্মটা বললে না, পলিটিক্যাল পোকিং আছে, পোকিং নেই, পলিটিক্যাল কমেডি। হ্যাঁ, ওই কমেডি নিছক আনন্দের জন্য করেছেন, সেই জন্য কাউরির গায়ে লাগে না। দ্বিতীয় কথা যে ডবল মিনিং জোকগুলো রয়েছে, সেইটা নিয়ে আমার একটা বক্তব্য হচ্ছে, যারা বুঝতে পারছে তাদেরকে আমরা আলাদা করে তাতে শিক্ষিত করছি না, তারা অলরেডি আগে জানা বলেই করতে পারছে। আর যারা বুঝছে না তাদের তো নিষ্পাপ, কোনো অসুবিধা নেই, খুব সরল, আমার মতো তোমার মতো। ওই যে একটা আছে না সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ আই হেট মাই মাইন্ড, ইটস জাস্ট দ্যাট। নিশা ওরম সরল, কিন্তু প্রশ্নও করে মাঝে মাঝে, কি হলো? হ্যাঁ, ওরকম নিশা সরল, বাধ্য, সব কথা শুনে বললে সুইচ অফ হয়ে যায়, সুইচ অন হয়ে যায়, খুব বাদ। নিশাটা আমি নিশাকে একটা এমনি প্রশ্ন করছি, ঠিক আছে? এমনি প্রশ্ন, এমনি মানে অবভিয়াস প্রশ্ন, যে আমি যদি রোবোটিক পুরো তোমার জার্নিটা দেখি, আমার কাছে বেস্ট সিন লেগেছে ওই হামাগুড়িটা। এই হামাগুড়ি দিতে বলবে? সত্যি আমি এইটাই বলছিলাম আজকে ওকে। না, তাহলে হামাগুড়ি হচ্ছে ফার্স্ট স্টেপ, Yes. পরে হচ্ছে দাঁড়ানো, ঠিক আছে? তো তুমি কবে দাঁড়াচ্ছ, 26 না 29? ও মনে হচ্ছে না আমি অলরেডি দাঁড়িয়ে গেছি। 7 রাত কি ধরে বলছো এই প্রশ্নটা? 7 রাত ধরে এই প্রশ্নটা ভেবেছি, তুমি বুঝতে পারছো না, পুরো মুখস্থর মতো বললো। এই কালকে ইনফরমেশন আছে। না, ভালো পারফরমেন্স করেছে, বিশ্বাস করো, বুমেরাং এত ভালো করেছে। এবং এইটা আমি ওকে পার্সোনালি বলেছি, এটা আমি বাড়িতেও আমি জিদ্দার সঙ্গে আলাদা করে কথা বলেছি এটা নিয়ে, যে ও ইনফ্যাক্ট যখন ছবিটা আমি দেখছিলাম, এই যে তুমি হামাগুড়ির সিনটাই বললে, আমি ওটা শেয়ার করতে চাই, যে হামাগুড়ি থেকে আস্তে আস্তে দেয়াল ধরে দাঁড়ানো এবং তারপরে একটা হাফ ঘোরা, এই যে এই জার্নিটা, এই নিশা ক্যারেক্টারের প্রথমে যেটা দেখে মানুষ, এটা এতটা ওই বলে না বারিকিসে, যে এত ডিটেইলড, এত নুয়ান্সড,
যে ওটা দেখতে দেখতে আমি ভাবছিলাম যদি আমার এরকম চরিত্র পাই, এরকম রোবটের এরকম চরিত্র পাই, আমি কি এত পারফেকশন নিয়ে করতে পারবো? এবং এটা আমি শেয়ারও করেছি ওকে, এবং এটা বাড়িতেও অ্যাকচুয়ালি কথা হয়েছে। তো সেক্ষেত্রে তুমি যে প্রশ্নটা করছো 26 না 29, ও কিন্তু এই 24-এ দাঁড়িয়ে গেছে। কিন্তু দিয়ে দেওয়া উচিত ছিল, একদম পুরো সুন্দর তোমাদের করে দিল। আমি নিয়ে নিলাম। আমি বললাম না নিশা আর অয়নের একটা কানেক্ট আছে, কিন্তু আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর আমার মনে হচ্ছে আমি দাঁড়িয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তো আমি এরপরে যে জিনিসটাই আসবো সেটা খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে বুমেরাং সিনেমায় ইনডাইরেক্টলি কিছু অভিনেতাদের আনা হয়েছে, ঠিক আছে? আমি জিদ্দাকে জিজ্ঞেস করছি, তো যেটা দেখে হলে লিটারেলি আমরা গেস করছি যখন একটা অ্যাক্টর আসছে তারপর আরেকটা অ্যাক্টর আসছে, আচ্ছা এরপর চিৎকার, তখন হলে পুরোপুরি চিৎকার হচ্ছে, ঠিক আছে? তো জিদ্দা সত্যি করে কবে আমরা বড় পর্দায় দেখতে পাবো এই দুজন অ্যাক্টরকে একসাথে? সত্যি করে গল্প কবে নিয়ে আসতে পারবে? এনিম্যান ইয়া, যদি ভালো গল্প আসে অ্যান্ড দুজনের সব কিছু ম্যাচ করে যায় ডেফিনেটলি হবে। আমরা ওয়েট করছি জিদ্দা প্রত্যেকে অ্যাজ এ ফ্যান, মানে এটা ডিমান্ড যে এটা একটা খুব ঠিক আছে, যতক্ষণ ওটা হচ্ছে না ততক্ষণ বুমেরাং যাও দেখে এসো। আজকেও আমরা চেক করছিলাম সকালে নিজের থেকে যে খুব ভালো রেসপন্স, এবং আমরা আলোচনা করছিলাম হ্যাঁ যে জিদ্দারা এটা অ্যারেঞ্জ করছে, এটা খুব ভালো যে আমরা সিনেমা দেখার আগে যখন আলোচনা করি এই ছোট ছোট মোমেন্টগুলো মিস করে যাই, এগুলো আলোচনা করতে পারি না। আমরা ভাবছিলাম যে সবাই তো হল ভিজিট করছে, জিদ্দারা সেই টাইমটা আমাদেরকে দিচ্ছে, মানে সিনেমাটা নিয়েও তোমরা কনফিডেন্স যে সিনেমাটা চলবে, অডিয়েন্স দেখছে। তো হ্যাঁ, সিনেমা হলে গেলে 800, 1000, 500, 200 লোককে পাবো, তোমাদের মাধ্যমে আরো বেশি লোককে পাবো না? ভালো উত্তর, পুরো প্র্যাকটিক্যাল, পুরো একদম। তোকে একটা কমপ্লিমেন্ট দিল, থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ সৌরভ, তুই বাড়ি চলো প্লিজ। ও আমার অন স্পট নিশা। কোলে তুলতে কষ্ট হয়েছিল না? 30 কেজি ওজন, কি কষ্ট হবে? তুমি কি জানো একটু আগে একটা ইউটিউবারে কোলে উঠে পড়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না সৌরভ দাস এসে পরে আমি শুনেছি, বাইরে আমাদের আলোচনা করতে। আর ওইটা বলতে হবে, ওটা ছিল ওর প্রথম দিন এবং আমারও প্রথম দিন অ্যাজ নিশা। অ্যান্ড ও মানে শুধু একটা পাতা পেয়েছিল তার আগে, আর কিছু ছিল না। ওই সেদিনকের পরে স্ক্রিপ্ট পেয়েছে, পাতাতে জাস্ট লেখা আছে কিন্তু সেটা জানতো না। আর সবিকে আর রুক্মিণী, এবার তুমি এখান থেকে এসে হ্যাঁ এবার তুমি কোলে উঠে আসো, বলছে হ্যাঁ কি 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 ব্যাপারটা, মানে এটা একটা শকিং ছিল। আর এবং ওই এরম করে মানে আমারও একটা ছিল, মানে সৌভিক বসলে যে যেটা দেখে নিয়েছে এতক্ষণে, যেই লাফ নেওয়াটা, ওটা অনেকজন আমাকে জিজ্ঞেস করে তুমি কি কোনো ক্রেন ইউজ করেছো বা ভিএফএক্স ইউজ করেছো, না ওটা কিন্তু অ্যান্ড আমরাও ভাবিনি যেটা হয়ে যাবে, বাট সামহাউ ওই রোবোটিক বডি মুভমেন্টে জিদ্দা বলেছিল এটা হয়ে যাবে। হ্যাঁ জিদ্দা বলেছিল এটা করা হয়ে যাবে। অ্যাকচুয়ালি বিকজ আমরা ভাবছিলাম যে কেটে কেটে করবো শর্টটা। রাইট। আরেকটা আমি জিনিস জানতে চাই তোমাদের চারজনের কাছে, আই এম সাচ আ স্ট্রং অ্যাক্টর, মানে লিটারালি। তোমার কেন এত সেলফ ডাউটের মধ্যে ভুগছো তুমি? তোমাদের চারজনের কাছে যে সিনেমাটা যখন থেকে আমরা প্রমোশন দেখেছি বা গান দেখেছি, একটা সিনেমার সাথে খুব কম্পারিজন হয়েছিল এবং সৌভিত এটা পোস্টও করেছিল তারপরে যে এটা সিনেমার জন্য ওয়েট করুন, এবং অডিয়েন্স যেটা আমরাও শুনেছি হল থেকে বেরিয়ে, তারা যখন বলেছে যে সেই সিনেমার থেকে বুমেরাং হিউজ বেটার, এবং গল্পের তো কোনো মিলই নেই। তো এই ধরনের যখন জিনিসপত্র আসে, জিদ্দা তোমার কথা বলছি, কারণ বাকিদের রিয়াকশন আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়ায়, তারা লেখে, তুমি সেরকম কখনো অ্যাক্টিভ হয়ে বলো না, তোমার কিরকম? না, আমরা নিশ্চিত ছিলাম এটার জন্য বলার বা লেখার কিছু ছিল না, কারণ আমরা নিশ্চিত ছিলাম যে আমরা একটা নাটক থেকে পুনরায় রবি রায় নাটক থেকে অ্যাডাপ্ট করে একটা ফিল্ম করছি। কোইন্সিডেন্টলি এরকম একটা ফিল্ম চলে এলো যেটা ফিমেল হিউম্যানয়েড রোবট নিয়ে। আমাদের শুধু আফসোস হচ্ছিল যে আমরা মিস করে গেলাম বাসটা, যে আমাদের ফিল্মটা ফার্স্ট ফিমেল হিউম্যানয়েড রোবট ফিল্ম হতে পারতো, সেটা আর হলো না। বাট ইন্ডিয়ান স্ক্রিনে না হয়ে বাংলায় তো ডেফিনেটলি হয়েছে, এবং ফিল্মের গল্প বাকি সমস্ত জিনিস নিয়ে উই ওয়ার প্রিটি শিওর যে এতটা কোইন্সিডেন্স হতে পারে না যে যেই গল্পটা নিয়ে আমরা কাজ করছি সেম জিনিস নিয়ে ওরাও কাজ করছে, এটা হতে পারে না। তো উই ওয়ার শিওর, তো যার ফলে এটা নিয়ে কোনো স্ট্রেস নেওয়ার দরকার পড়েনি, আর বাইরে এসে কাউকে বলার প্রয়োজন হয়নি। ট্রেলারের পরে 90% এটা একদম ক্লিয়ার হয়ে গেছিলো, 90% ঊর্ধ্বে আর কি, 99% ক্লিয়ার হয়ে গেছিলো যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টোরি নিয়ে ফিল্ম আসছে যার সাথে কোনো কারোর সিমিলারিটি নেই। এবং ফিল্ম দেখার পরে আমি বলার থেকে তুমি বলে দাও। হ্যাঁ অবশ্যই, এটা সত্যি বলছি, এটা মানে আমি রিভিউ দিয়েছি, বাট হ্যাঁ এটার সাথে কোনো ম্যাচ তো নেই, রাদার অনেক ভালো যেটা বলছি। আর বলো হিন্দির রোবটের থেকে আমাদের বাংলার রোবট এগিয়ে থাকলো, নাম্বার 1। আমি এটা বলছিলাম যে যখন এটা আমাদের বলা উচিত, ও আচ্ছা এডিট করে দিই, হ্যাঁ আর এডিট করে, হ্যাঁ
আর ওই রোবটের থেকে আমাদের রোবট অনেক বেটার পারফর্ম করেছে, এটা রেখো। হ্যাঁ, আর যখন সোনু নিগমের গানটা এলো তারপর তো পুরোটাই ক্লিয়ার যে এটার গল্পটা পুরো ডিফারেন্ট, ওখানে যেভাবে ট্রেলারের পরেই ক্লিয়ার হয়ে গেছে, হ্যাঁ ট্রেলারের পরেই ক্লিয়ার হয়ে আমরাও রাতে ধৈর্য রাখতে পারছিলাম না, বেশি পড়ছিলাম। জিতটা কিন্তু বারবারই কনফিডেন্স বলছে, হ্যাঁ ট্রেলারটা বেরোতে দাও। ইভেন ওরা দুজন স্ট্রেসড আউট, আমরা দুজন আমরা অ্যাকচুয়ালি ছিলাম। দেখো যখন এসেছি আমি ফার্স্ট সকাল 8টায় সৌভিক ফোন করেছে, আমি যাচ্ছি কোথায়, আমাদের তো কপি করলো না তো কোথাও থেকে জেনে, এরকম একটা ব্যাপার ছিল। জিদ্দা আমি একটা জিনিস জানতে চাই, এটা যদিও বুমেরাং এর বাইরে একটা কোশ্চেন, যে যেটা নিয়ে আমরা হিউজ এক্সপেকটেশন নিয়ে আছি, বসে আছি, খাকি অবশ্যই নীরজ পান্ডের সাথে তোমার অনেক দিনের, ওর করাই উচিত নয় বুমেরাং এর বাইরের প্রশ্ন। বুমেরাং মোডে আজকে। হ্যাঁ যাই করছো, হ্যাঁ 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 হ্যাঁ, ওটার প্রশ্ন করাই উচিত না এখন, কারণ এখন আমরা বুমেরাং এর সাকসেস নিয়েই খুব আপ্লুত অ্যান্ড এনগ্রসড। তো আমরা বুমেরাং এর বাইরে ভাবতেই চাইছি না, ভাবতে পারছিও না। কি যেন জিজ্ঞেস করছো, মাথায় ঢুকছে না কি, আই ডোন্ট নো হোয়াট আর ইউ টকিং অ্যাবাউট। আপডেট আমি পরে আসবো কখনো যখন জানা যাবে। তুমি প্রোডিউসার জিদ্দার সাথেও কাজ করেছো এবং অ্যাক্টর জিদ্দার সাথে কাজ করলে, কি ডিফারেন্স বা কি কি কেমন লাগবে? কেমন লাগবে? এক্সপেরিয়েন্স, অবশ্যই এক্সপেরিয়েন্স। কে আগে বল? না তুমি বলে ফেলো আগে, শেষ প্রশ্ন সৌরভকে দিয়ে। শেষ প্রশ্ন সৌরভকে দিয়ে, যে অবভিয়াসলি আমার মনে হয় যে প্রডিউসার জিৎ খুব ওপেন, ভেরি, আমাকে এটা বলতে হবে যে আমি অনেক সময় শুনেছিলাম তো কিছুই না, আমাকে বলেছে, যেরকম তোমরাও বলছিলে অনেক ইন্টারভিউজের কে কি বলে, জিৎ স্যার ইটস অলওয়েজ একটা জিৎময় স্ক্রিন এই ওই, কিন্তু না, যখন আমি ওনার আন্ডারে সুইজারল্যান্ডও করেছি, উনি কিন্তু একবারের জন্য বলেননি যে না কি বলে রুক্মিণীর থেকে আবিরেরটা করো, বা মেক দ্য হিরো কাম মোর ফরওয়ার্ড, দিস এন্ড দ্যাট। এমনকি বুমেরাংয়েও না, হি বিলিভস ইন কমপ্লিট টিম ওয়ার্ক। আমার এটা মনে হয়েছে অ্যাজ আ প্রডিউসার, এবং অ্যাট দ্য সেম টাইম ইভেন অ্যাজ অ্যান অ্যাক্টর আমাকে বলতেই হবে যে উনি যে নিজের জায়গা থেকে কতটা গিভিং হতে পারে সেইটা আমি নিজে দেখেছি, সেটা আমি সেটে নিজে পরিচয় পেয়েছি। সেটা আমি আগেও ইন্টারভিউতে বলেছিলাম যে মানে এমনকি একটা শটে যেখানে আমার ভুল হয়েছে সেইটা হয়তো সবাই ওভারলুক করে গেছে, কিন্তু উনি গিয়ে ডিরেক্টরকে বলছে না আমার ভুল আছে, শটটা আরেকবার নাও, কিন্তু শট শুরু হবে আমাকে বলছে যে তোমারটা ঠিক করে নাও। সো হি হ্যাজ ডান দ্যাট। সো আমার মনে হয় প্রডিউসার যেভাবে অফকোর্স সব রকমের সাবজেক্ট নিয়ে কাজ করতে ইচ্ছুক, সেরমভাবে অভিনেতা জিৎ সব রকমের মানে সবাইকে নিয়ে কাজ করতে ইচ্ছুক। সো আমার মনে হয় ইয়া হি ইজ গট আ ভেরি স্ট্রং সেন্স অফ ইউনিটি ইন হোয়াট এভার হি ডাজ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাস্ট দুটো লাইন, তুমি যেহেতু জিজ্ঞেস করলে যে কেমন, আমাকে তো প্রথম ছবির ব্রেক দিয়েছে সুইজারল্যান্ড, তখন তার আগে আমি কোনো ফুল লেন্থের ছবি কাজ করিনি, কিন্তু সেটা দেওয়ার একটা প্রসেস ছিল। এবং যখন উনি কন্টেন্টে বিশ্বাস করলেন এবং যখন আমার উপর বিশ্বাস করলেন, তুমি বিশ্বাস করবে না, শুটিং আমরা 22 না 23 দিন শুটিং করেছিলাম সুইজারল্যান্ডে। একদিন এসেছিলেন 20 মিনিটের জন্য ছিলেন, কোনো ইন্টারফেয়ার না, আমি আমার মতো শুটিং করেছি। মানে ওনার সেই ভিশনটা ছিল যে আমার প্রতি বিশ্বাসটা ছিল এবং ভিশনটা ছিল যে ছবিটা হবে এবং করতে পারে। তো এই ভিশনটা কিন্তু সবাই পায় না, কেন আমি তো এর আগে অনেক প্রডিউসারের কাছে ঘুরেছি, তাহলে তাদের সেই ভিশনটা ছিল না যে এখান থেকে একটি ছবিটা হতে পারে। তো এটাই আমার বলা ছিল যে প্রডিউসার জিৎ সম্পর্কে। থ্যাংক ইউ। এবং সরি অ্যাগেন আই এম সরি, জাস্ট এটা এলো বলেই, যেহেতু আমি জিৎ স্যার আর সৌভিকের এত বছর ধরে একসঙ্গে অ্যাসোসিয়েশনটাও দেখছি, নিজেকে যদি আমি আলাদা রেখেই করি, একই ডিরেক্টরের সঙ্গে 3টে কমপ্লিটলি ডিফারেন্ট জনরার কাজ করা, এবং হি ইজ কনভিন্সড যে এই একটা মানুষ 3টে আলাদা কমপ্লিট সাবজেক্ট ট্যাকল করতে পারবে। অফকোর্স কুডোস টু, কালকে রাত্রে কথা ছিল, ওর যে ভার্সেটাইলিটিটা দেখিয়েছে, আমার মনে হয় বাংলার বুকে এরকম ভার্সেটাইল কেউ নিজে ব্যাক টু ব্যাক 3টে ফিল্মে কিন্তু দেখায়নি, সেটা একটা বলতেই হবে। অ্যাট দ্য সেম টাইম ফর হিম টু সাপোর্ট দ্যাট ড্রিম ইজ হিউজ, মানে জাস্ট ওই ভরসার হাতটা রাখা না মাথার ওপরে, এটা অনেক বড়। আর যে 10 বছর তপস্যা করে সিনেমা করেছে তার কাছে একটা মানে নতুন জীবন পাওয়ার মতো। সো আই থিঙ্ক উই থ্যাংক ইউ ভেরি মাচ। ও ক্লোজিং ভুলে গেছে খুব ভালো লেগেছে, অসাম, সত্যি কথা বলছি। আই এম প্রিভিলেজ, থ্যাংক ইউ সৌভিক। এবং লাস্ট মোমেন্টে যেভাবে আমার আবির্ভাব, হ্যাঁ আমি আবির্ভূত হলাম, এবং বিং আ পার্ট অফ দিস টিম, সবাই আমায় এত ভালোভাবে আপন করে নিল। হ্যাঁ যখন প্রথমবার আমার আলাপ জিদ্দার সঙ্গে ফ্লোরে ডায়লগ বলছি,
মানে সেইটা আমার তোমরাই বুঝতে পারছো, তোমরা ইন্টারভিউ নিতে এসেও কিরকম অবস্থা, আমারও ওই একই অবস্থা, আলাদা কিছু ছিল না। তবে সেইটা তার বাড়াপ্পান যে সে আমার সঙ্গে লাইনস পড়ছে, আমার সঙ্গে কথা বলছে, যখন ক্যামেরা চলছে না তখনও কথা বলছে, এমন নয় যে সে নিজের জায়গায় গিয়ে বসে পড়লেন বা সেখানে থাকলেন। আমি তো বলেইছি যে জিদ্দা এত গল্প করতে পছন্দ করে, এবং সে যে আজকে যে জায়গাটায় এই 20 বছরের বেশি কাজ করে সে আজকে যে জায়গাটায় যেরকম লেভেলে উনি আছেন, তার যে এক্সপিরিয়েন্সটা সেটা না হাঁ করে আমি তাকিয়ে থাকতাম এবং শুনতাম। এবং জিদ্দা মাঝে মাঝেই বলে যে আমি প্রথম দিন গেছি না, আমি শর্ট দিচ্ছি আর মাঝে মাঝে জিদ্দার দিকে শুধু তাকিয়েছি, কী করছে, খাচ্ছে, কেউ এসে কি জ্যাকেট পরছে, কোন চশমাটা আমার এখনো মনে হয়। জিদ্দা জানো তোমার একটা খাপ আছে, এই চশমার খাপ অনেকগুলো, ওটা আমি কিনেছি অ্যামাজন থেকে। ওইটা ওই এরকম 4খানা 5খানা থাকে চশমা, করে দেখি খুলে গেলাম যে এটা কি, মানে দেখছি অনেকগুলো চশমার ফ্রেম, ছবি কোনটা পড়বো, এইটা পড়ছে এইটা পড়ছে, এত ফিনিকি যে প্রত্যেকটা জিনিস নিয়ে এত খুঁতখুঁতে। ওর জন্য একই জিনিস না, ও হচ্ছে আমারও বস, ও সবার বস। খেটেছে তো নিশার জন্য, আমি শুধু তোমায় একটা কথা বলছি, ও খুব খেটেছে নিশার জন্য, আমরাও খুব খেটেছি। কতবার না ছবি আমার চোখটা আসেনি, আবার আমি আর জিদ্দা আবার চলো, কিন্তু এরকম এইটাই তো মজা, সেই জন্য তো মানুষ আজকে ভালো বলছে, সেই তো বলছে যে কৃতিকাননের থেকে ভালো করেছে, এইটাই তো সেই ডেডিকেশনটা, রাইট? এখন সেটা ভালো লাগে, জান, প্রচন্ড ভালো। থ্যাংক ইউ জিদ্দা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ সুদীপ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমাদের বুমেরাং নিয়ে কিছুটা লাস্ট বলতে হবে, তাই না? হ্যাঁ জিদ্দা, তুমি এটা ক্লোজিং একটা বলে দাও। আমার মনে আছে তোমাদের বলার দিন, একদম। আমরা দেখেছি সিনেমাটা, সবার দেখার মতো সিনেমা, তো একা না গিয়ে ফ্যামিলিকে নিয়ে গিয়ে দেখুন বুমেরাং। এটা কমেডি এন্টারটেইনার এবং সবাই খুব পছন্দ করছে, সবাই খুব ভালোবাসছে। আপনারাও যদি মিস না করতে চান, প্লিজ চলে যান সিনেমা হলে, গিয়ে দেখে আসুন বুমেরাং। বুমেরাংকে মিস করবেন না। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সুদীপ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।